শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে। নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় কোটার আন্দোলন, কমপ্লিট শাটডাউন। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, রয়েছেন এএফপির ব্যুরো চিফ জনাব শফিকুল আলম। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা জনাব ইসাক আলী খান পান্না। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে দিনের প্রধান শিরোনাম একটু দেখে আসব, সংবাদ শিরোনামগুলো, এরপরে আমরা মূল আলোচনায় যাব। কোটা সংস্কার নিয়ে উচ্চ আদালতের রায়ে শিক্ষার্থীরা ন্যায় বিচার পাবে আশা প্রধানমন্ত্রীর। নিহতদের পরিবারকে সহায়তা দেবে সরকার। হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে। কাল সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ডাক কোটা বিরোধী শিক্ষার্থীদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল সিলগালা। ছাত্রলীগ নেতাদের রুমে রুমে ভাঙচুর। ছাত্রদল, শিবির ও বহিরাগতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব চালিয়েছে, দাবি মুক্তিযুদ্ধ মন্ত্রীর। ঢাকায় মহাসমাবেশ করতে চান মুক্তিযোদ্ধারা। কোটা আন্দোলনে নিহতদের গায়বানা জানাজা অনুষ্ঠিত। আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান মির্জা ফখরুলের। এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ঘটনার স্মরণে রাজধানী সহ বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল। আমরা আলোচনা শুরু করব। ডক্টর রিপন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। তার আগে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের আজকে আলোচনায় একটি বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যটা আমরা একটু শুনে আসি। জনাব ওবায়দুল কাদেরের বক্তব্যটি আমরা শুনব। আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে রাজনৈতিক ফায়দা চরিতার্থ করার জন্য হত্যা, গুপ্ত হত্যা চালিয়ে দিচ্ছে। এই পরিস্থিতির মোকাবিলা আমাদের করতেই হবে। কাজেই আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান। জি, ডক্টর রিপন, আপনি শুনছিলেন জনাব ওবায়দুল কাদের যেটি বলছিল যে বিএনপি জামায়াত আন্দোলনকারীদের সাথে মিশে গিয়ে এই গুপ্ত হত্যা চালাচ্ছে, এবং উনি সরাসরি এই অনুষ্ঠানে বলেছেন যে ঢাকার বাইরে থেকে বিভিন্ন নেতাকর্মী যারা খুব ট্রেন্ড বিএনপি এবং জামায়াতের এই সশস্ত্র আক্রমণ চালাতে পারে ওনার ভাষায়, তাদেরকে আনা হয়েছে, জড়ো করা হয়েছে। এবং ডিবি কার্যালয়েও গতকালকে অভিযান চালানো হয়েছে, সেখানেও বিভিন্ন লাঠিসোঁটা এবং আরও বোমা, পেট্রোল বোমা বা ককটেল সেগুলো পাওয়া গেছে। এবং ডিবি থেকেও বলা হয়েছে যে অচিরেই হয়তো আরও যারা মদতদাতা, অর্থের যোগানদাতা, খাবার সরবরাহ করেছে সরাসরি তাদেরকে এবং এতে ইন্ধন জুগিয়েছে তাদেরকেও মিডিয়ার সামনে মানে জনসম্মুখে প্রকাশ করা হবে। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনব। ধন্যবাদ আপনাকে। আপনি জনাব ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যের প্রেক্ষিতে বা অন্যান্য প্রসঙ্গের আপনি যে কথা বলেছেন, এখানে আমি একটা ছোট্ট একটি শব্দ দিয়েই বোধ হয় এই পর্যায়টা থামিয়ে দিতে পারি। সেটা হচ্ছে আপনার একটি শব্দ, 3টি অক্ষরে, নাটক। এন্টারটাই হচ্ছে একটা নাটক। আর কাদের সাহেব যে অভিযোগগুলো করেন বিএনপির বিরুদ্ধে তিনি প্রতিদিনই বলেন, ওনাকে বলতে হয় বলেন। তো এটাকে খুব আমলেও নেই না, প্রোটেস্টও করি না, কারণ একটা ভিত্তিহীন জিনিসটা প্রতিদিনই বলেন, তাই না? কিন্তু প্রতিদিনের বলা আর হতাহত, প্রাণহানি, এগুলো মানুষ রক্তাক্ত, এগুলো মানুষ জানে। একটা দল, একটা সরকার যখন আপনার গণবিচ্ছিন্ন হয় তখন অনেক সময় প্রলাপ বকে। আমার কাছে সিম্পলি মনে হচ্ছে যে প্রলাপ বকছে আসলে। এবং গণবিচ্ছিন্নতার নমুনা
এমন পর্যায়ে গেছে যে ওনাকে বলতে হলো যে তার দলের নেতাকর্মীদের কি বললেন যে ওয়ার্ডে ওয়ার্ডে আপনার প্রস্তুত হন, কি গৃহযুদ্ধ বাঁধাবেন, ওয়ার্ডে ওয়ার্ডে করবেন। তো দায় দায়িত্ব ওনাকে নিতে, উনি তো আপনার এই যে এর আগে মানে যে কোটা আন্দোলনের ছেলে তো শান্তিপূর্ণভাবেই মানে মানে প্রোটেস্ট করছিলেন। আপনার প্রোটেস্ট করা তো গণতান্ত্রিক অধিকার, আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং এটা অবশ্যই আমরা সবাই মানা উচিত, সকল প্রোটেস্ট সকল আন্দোলন শান্তিপূর্ণভাবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতেই করা উচিত, এটা আমি নীতিগতভাবে বিশ্বাস করি। এবং আমি যখন ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম তখন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা সেই আন্দোলনটি করেছি, এটা সামরিক স্বৈরাচারের বিরুদ্ধেও। তো সুতরাং যখন উনি ওনার ছাত্র সংগঠনের কথা যখন বলেন যে মানে ছাত্রলীগ এটা দেখবে, তো ছাত্রলীগে এটা মানে ছাত্রলীগকে দিয়ে এটা দেখাতে যে আপনার যে সহিংসতার ঘটনা ঘটলো, তো এটা তো মানে সরকারের জন্য মোটেই ভালো হয়নি। সরকারের চোখে মুখে তো চিন্তার ভাঁজ পড়ার কথা, যদি আমি মানে অতটা মানে বডি ল্যাঙ্গুয়েজটা সবার দেখি নাই, কিন্তু দেখলে হয়তো বোঝা যেত এটা চিন্তার ভাঁজ পড়ার কথা। এই যে ঘটনাগুলো ঘটলো মানে মানে প্রোটেস্টাররা, কোটা প্রোটেস্টাররা তারা রিলেন্টলেসলি তারা যে আপনার মানে ইয়ে বা কন্টিনিউ করলেন তারা যে তাদের একটা সংগ্রামটা, এটাকে আমার মনে হয় যে এই পর্যন্ত নাও যেতে পারতো। সরকার যদি তাদের সাথে ডায়লগ করতো, কথা বলতো, কথা তো বলা যেতেই পারতো, একটা সমঝোতা তো হতেই পারতো। এর আগেও তো সমঝোতা হয়েছে, 18 সালে সমঝোতা হয়নি? প্রধানমন্ত্রী তো আপনার মানে ইয়ে করেছিলেন, মানে কোটাটা বাতিলই করে দিয়েছেন, একটা পরিপত্র ঘোষণা হয়েছিল। হতে পারতো, অনেক কিছু হতে পারতো, আলোচনার মধ্য দিয়ে সমঝোতার মধ্যে দিয়ে অনেক কিছু হতে পারতো। এবং এখন আমি যেটা বলতে চাই মানে তাদের উনি ওয়ার্ডে ওয়ার্ডে উনি দুর্গ তৈরি করার কথা, দুর্গ শব্দটা বলেন নাই বোধ হয়, কিন্তু বলছেন ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত থাকতে বলছেন। তো এখন ওয়ার্ডে ওয়ার্ডে কি প্রস্তুত থাকবেন সেটা সময় বলবে এক, এবং এই ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুতির কারণে ওনার দলের নেতা কর্মীরা যদি সহিংসতায় লিপ্ত হয় এবং আইন যদি নিজেরা নিয়ে নিজেদের হাতে নিয়ে নেয়, এটার কনসিকুয়েন্স, এটার গণতান্ত্রিক ব্যবস্থা কতদিন থাকবে, কতক্ষণ থাকবে, এবং আইন প্রয়োগকারী সংস্থা সেটা কিভাবে দেখবে, এটা মানে পলিটিক্যালি উনি যে কথা বলছেন এটাকে আমি মনে হয় যে উনি ওনার কর্মীদেরকে উদ্দীপ্ত করার জন্য হয়তো বলেছেন, কিন্তু এটাকে আমি আই এম নট টেকিং ইট ভেরি সিরিয়াসলি। তবে দায়িত্বশীল জায়গায় থেকে এই ধরনের কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তা না বলা ভালো। যেমন আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল মির্জা গোলাম দুঃখিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বলেছেন কি যে মানে আলোচনার মধ্য দিয়েই মানে সংকটটা সমাধান করা। আমরা কিন্তু উত্তপ্ত পরিস্থিতিকে আমরা আরও কিন্তু এটাকে অ্যাগ্রিভেট করতে চাইনি বা চাচ্ছেও না, তাই না? মানে অর্থাৎ দেশের জনগণও তো শান্তি চায়, মানুষ নিরাপদে বাঁচতে চায়, নিরাপদে চলতে চায়, শিক্ষার্থীরা নিরাপত্তা চায়, সব কিছু। তো সুতরাং দেখে নেওয়া হবে বা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুতি নেওয়া হবে, তার মানেটা কি? তার মানেটা হলো যে এটা চলবে মনে হচ্ছে। এবং এই যে আজকে বিশ্ববিদ্যালয় বা সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হলো, তো বন্ধ হওয়ার পরে প্রধানমন্ত্রীর ভাষণের মধ্যে আমি বরং রেদার একটা রিকনসিলিয়েশনের আমি একটা স্পিরিট দেখে চাই মাসে। উনি বলেছেন যে উচ্চ আদালতের মধ্য দিয়ে ছেলেরা ন্যায় বিচারই পাবে, মানে উনি নিশ্চিত যে মানে আশা করছেন উনি, হ্যাঁ মানে ন্যায় বিচারই পাবে, একটা স্ট্রেস দিয়ে তিনি বলেছেন। তো সুতরাং এটা ভালো, ইতিবাচক। আবার বলেছেন ক্ষতিপূরণ দেবেন, সেটাও ইতিবাচক মনে করি। একটা জুডিশিয়াল ইনকোয়ারির কথা বলেছেন, সেটাও আপনার মানে আমার কাছে আমি বলতে চাই যে এটা ইতিবাচক। তো কিন্তু এখন সরকার কি আসলে সংকটটি জিয়ে রাখতে চায় কিনা এবং জিয়ে রাখার মতো সামর্থ্য তাদের আছে কিনা, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, তাই না? কারণ একটি পর্যায়ে যদি ওয়ার্ডে ওয়ার্ডে উনি যেটা বলেছেন, মানে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি যেটা বলছেন ওয়ার্ডে ওয়ার্ডে সব প্রস্তুত থাকতে হবে, আবার মুক্তিযোদ্ধারাও সমাবেশ করবেন, সেটা করতেই পারে। স্বাধীন দেশে গণতান্ত্রিক রাষ্ট্রে সভা সমাবেশ করার প্রত্যেকের রাইট আছে, মানে বা মুক্তিযোদ্ধারা করবেন, দেশের সবাই করবেন, কেন করবেন না? তো সভা সমাবেশ সবাই করবেন। বিষয়টি কি সংকটটা কি সুরাহার দিকে যাবে? আমি বলতে চাচ্ছি অ্যাজ এ সিনিয়র সিটিজেন, একজন আপনার মানে 80-র দশকের আমি একজন ছাত্রকর্মী, আন্দোলনের কর্মী হিসেবে যদি বলতে চাই, এখন তো আমরা দায়িত্বশীল জায়গায় গেছি, অর্থাৎ আমরা বাবা হয়েছি, তাই না? তা আমাদের যারা আন্দোলন করছেন এই ছেলে মেয়েগুলো তো আমাদের সন্তান তুল্য, তো তাই না? দেশটা যদি এই ক্রমাগতভাবে যদি আপনার মানে আপনার সংকটের মধ্যে থাকে,
এবং আন্দোলন সামাল দেওয়ার মতন মানে সামর্থ্য মানে সরকার নাও থাকতে পারে। সরকারকে আমার কাছে যেটা মনে হচ্ছে, সরকার কোন চশমা পরে সমগ্র বিষয়টা দেখছেন, এটা মানে সরকারি বিষয়। সরকারের এটা বোঝা উচিত, যখন ভিকারুনিস স্কুলে, আমি যদি এভাবে বলি, ভিকারুনিস স্কুলের ছাত্রীরা বা মফস্বলে হবিগঞ্জ, মৌলভীবাজার অথবা পটুয়াখালী, বরগুনা, নানা ডিস্ট্রিক্টে যখন আপনার মুভমেন্টটা যখন ফ্লেয়ার অফ হলো, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে গেল, তো তখন কি বাংলাদেশে কোটাতে আমার ধারণা কত ছেলে মেয়ে প্রতি বছর, মানে এক একটা কোটা মানে বিসিএস পরীক্ষা কত ছেলে অংশ নেয়? বোধহয় 4-5 লাখের মতো বোধহয় এক একটা পরীক্ষা নেয়। আচ্ছা, 4-5 লক্ষ স্টুডেন্ট যদি মানে পরীক্ষা অংশ নেন, ফাইনালি আপনার সিলেকশন নানা ধাপে নানা ধাপে, যে টেকে কতজন, টেকে কত 2000, 4000, 5000 ছেলে মেয়ে, বেশি তো টেকে না। তো তার মানে চাকরিটা পায় কত, 2-4, 5000 ছেলে পায়, এর বেশি না কিন্তু। তাহলে 5000 ছেলে মেয়ের চাকরির জন্য, 5000 ছেলে মেয়ের চাকরির জন্য সারা দেশে যে আপনার মানে আন্দোলনটা ফ্লেয়ার অফ হয়ে গেল, এই যে স্কুল পড়ুয়া ছেলেরা পর্যন্ত নেমে গেল। আমার তো খেয়াল আছে যে পাকিস্তান আমলে যখন পাকিস্তান সরকার যখন দেশো কৃষ্টি নামে একটা বই ইন্ট্রোডিউস করলো, যেটা আমাদের কাছে তখন মনে হয়েছে যে আমাদের যে মানে আমাদের বাঙালি জাতিসত্তার তৎকালীন সময়টা পাকিস্তানিদের কাঠামোর মধ্যে সেটার প্রতিকূলে যাচ্ছে, এটা বা আমাদের আইডেন্টিটিটাকে সাপ্রেস করতে হচ্ছে। তখন তো আমরা স্কুলে পড়তাম, আমাদের বড় ভাইয়েরা যখন আমাদেরকে ডাকতেন, আমাদের তো হাফ প্যান্ট পরা বয়সে আমরা কিন্তু বড় ভাইদের সাথে মানে নেমেছি। তো সুতরাং একবার যখন আমরা নেমেছি, সেই নামার ফলটা কিন্তু 69 হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে। ভাষার আন্দোলনটা শুধুমাত্র ভাষার ব্যাপার ছিল, এটা কোনো বড় রাজনৈতিক বা মানে রাজনৈতিক দলের আন্দোলন ছিল না। এরকম অনেক ছোট, তো আমরা যখন এমনকি 83-তে এরশাদের আমলে যখন আমরা মজিদকার শিক্ষানীতির তাদের শিক্ষা কমিশনের বিরুদ্ধে যখন আমরা মানে আন্দোলনে নামলাম আমরা ছাত্ররা, তখন শুধুমাত্র এটা ছাত্রদের আন্দোলনই ছিল, তাই না? এবং মানে এবং ওই তার শিক্ষানীতির বিরোধিতা আমরা মানে করেছি, তাই না? কিন্তু আলটিমেটলি কি হয়েছে, যদি একবার ছাত্র যখন রাস্তায় নেমে যায়, তখন শুধুমাত্র শিক্ষানীতির মধ্যে সীমাবদ্ধ থাকে না, তখন গণতন্ত্রের ব্যাপার চলে আসে, তখন ভোটাধিকারের ব্যাপার চলে আসে, সামরিক শাসনের বিলোপের ব্যাপার চলে আসে, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্নের কথা মানে মানে ছাত্রছাত্রীরা বলতে চায়। তো সুতরাং আমি বলতে চাই যে হুঙ্কারটা তিনি দিলেন বা যারা করছেন, তাদের নিজেদের একটা বিবেচনা করা উচিত, তারা এইগুলো করার মতো তাদের সামর্থ্য এখন অবশিষ্ট আছে কিনা। গত 2-3 দিনের যদি তাদের যদি আন্দোলনের প্রেক্ষিত এবং আন্দোলনের গতি প্রকৃতিটা যদি দেখেন, আমি মনে করি যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি এই মেসেজটা কি আপনার বিভিন্ন জায়গায় যাচ্ছে না, যে গভর্নমেন্ট যে বেসিক্যালি রিট্রিট করলো এই যে স্টুডেন্টদের কাছে, এই স্কুলের ছেলে মেয়েদের কাছে। স্কুলটা বন্ধ করতে হলো কেন? প্রাইমারি স্কুল বন্ধ করতে হলো কেন? কলেজ বন্ধ করতে হলো কেন? বিশ্ববিদ্যালয় বন্ধ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে, যারা বিশেষ করে মানে আই ওয়ান্ট টু মানে মেনশন অ্যাবাউট দ্য নেম অফ নর্থ সাউথ ইউনিভার্সিটি বা ব্র্যাক ইউনিভার্সিটি, এইসব ছেলেমেয়েরা কিন্তু পাবলিক এক্সামে যায় না এইসব ছেলেমেয়েরা, তাই না? তো তারাও তো রাস্তায় নেমেছে ওই, এবং এলিট ক্লাসের ছেলে মেয়েরাই তো ওখানে যায়, একটু অবস্থাপন্ন, আর্থিকভাবে সক্ষমতা সম্পন্ন সেই ছেলেমেয়েরা তো নেমেছে, ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলেমেয়েরা নেমেছে। এইটা তো সরকারকে চিন্তা করতে হবে যে সমস্ত জায়গা থেকেই ছেলেরা নামছে। আপনি যখন গণতন্ত্রের মুখটা বন্ধ করে দেবেন, ভোটাধিকার বন্ধ করে দেবেন, স্বাধীনতা নিয়ে প্রশ্ন করার বিষয়টা, যে আমি আজকে একজন রাইটার, নাটক লেখেন ওই ভদ্রলোক, যে অসুস্থ হয়েছেন কি জন্য, মুস্তফা সরওয়ার ফারুকি বোধহয়, ফারুকের একটা লেখা পড়ছিলাম, আমার কাছে মানে ইটস রিয়েলি ভেরি অ্যামাজিং এবং ভেরি মানে ইন্টারেস্টিং। তিনি বলেছেন স্বাধীনতাটাকে প্রশ্ন করাটাও স্বাধীনতা। একজন নাগরিক যখন প্রশ্ন করতে না পারে, যদি ভয়ের জগতের মধ্যে থাকে, একটা পর্যায়ে যখন ভয় অতিক্রম করে ফেলবে, ভয় যখন অতিক্রম করে ফেলে মানুষ, তখন কিন্তু তাকে শেখ মুজিবুর রহমান বলছেন না, দাবিয়ে রাখা যায় না, আসলে দাবিয়ে রাখা যায় না। তো সুতরাং আমি শাসক দলকে বলবো, যেহেতু এখনো সরকারটা পরিচালনার দায়িত্বে তারা আছেন, দেশটাকে আরো অস্থিতিশীল করে দেবেন না, যেটা আপনাদের গ্রিপের মধ্যে ফাইনালি থাকবে না। হ্যাঁ, আমি একটু শুনে এটা বোধহয় তাদের না। আমি আপনার কাছে যাব, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, যে আলাপটি আমরা করছিলাম কোঠার সংস্কারের যে আন্দোলন এবং সার্বিকভাবে গত কয়েকদিনের যে বিষয়, সেখানে আপনাদের তরফ থেকে তো যে বক্তব্য এসেছে সেটি, কিন্তু যেটি বলা হচ্ছে যে সংকটকে কি আরো ঘনীভূত হতে দেবে সরকার, নাকি জিয়ে রাখবে, না এটি সমাধানের পথে যাবে? দেখুন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সহ আলোচক সহ যারা অনুষ্ঠান শুনছেন দেখছেন, আমি সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সংকট
আপনাকে আরো আপনার প্রশ্নটা আপনার একটু ক্লিয়ার আমি হতে চাচ্ছি। জি, সংকট কি ঘনীভূত হবে না সংকট সমাধানের পথে হাঁটছে সরকার? সরকার তো নিঃসন্দেহে সংকট সমাধানের সিদ্ধান্ত নিয়েই আজকে সরকার প্রধান কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ করে দিয়ে কি সংকট সমাধান হবে? আপনার সংকট সমাধান নিশ্চয়ই হবে। সংকট তৈরি করার জন্য যারা ইন্ধন দিচ্ছে সেই জায়গা থেকে তাদের বিরোধ। আপনি যদি একটু পিছনের দিকে যান, এই কোটা আন্দোলনটা যারা শুরু করেছে তারা কিন্তু কখনোই বলে নাই যে আমি ভোট দিতে পারছি না, আমি গণতন্ত্র নাই, আমার উপরে নির্যাতন হচ্ছে। এটা কিন্তু তারা শুরু করেনি, আমার বাকশক্তি নাই। কিন্তু তারা শুরু করছিলেন যে ওটা বাতিল করা হয়েছে, সেখানে তাদের দাবিটা হয়েছে কোটা সংস্কার। এই সংস্কার করার জন্য তারা দাবি করছে। কখন দাবি করছে? যখন 2018 সালে কোটা আন্দোলন হয়েছে, সেই আন্দোলনকে আপনি যদি একটু লক্ষ্য করে থাকেন, একটা সহিংসতার রূপ নিয়েছিল এবং এই সহিংসতার রূপ এমন পর্যায়ে গিয়েছিল যে স্বার্থন্বেষী মহল এবং যারা এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সবকিছু বিনিয়োগ করেছিল, অর্থ, মাসেল, অস্ত্র এবং ম্যান পাওয়ার যারা সাপ্লাই দিয়েছিল। আপনার ভুলে যাওয়ার কথা না, নীলক্ষেতে তখন কিন্তু স্কুল কলেজের আইডি কার্ড বানাবার জন্য একটা লাইন পড়ে গেছিল, লম্বা লাইন। এবং দর্জির দোকানে, টেইলার্সে স্কুলের পোশাক বানানো হচ্ছিল এবং এরা অনেকে গ্রেপ্তার হয়েছে। তারা ছাত্র না, কোনো স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্র না। অনেকের রাজনীতির পরিচয় ছিল, অনেক ছাত্র শিবিরের নেতা ছিল, অনেক ছাত্র দলের নেতা ছিল, অনেকে প্রাইভেট চাকরি করে, তারাও কিন্তু সেই কাজে লিপ্ত ছিল এবং ধরা পড়েছে। আপনাদের মিডিয়া সহ বহু মিডিয়ায় সেটা প্রচারও করেছিল। একটা পর্যায়ে গিয়ে যখন এটা একটি ভিন্ন রূপে দাঁড়িয়ে গেছে, তখন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কোটা বাতিল করে দিয়ে দেন। এই বাতিল করার পরে 7 জন মুক্তিযোদ্ধার সন্তান সংক্ষুব্ধ হয়ে ওনারা কোর্টে মামলা করলেন। মামলা তো করার সকলের রাইট আছে। সেই মুক্তিযোদ্ধার সন্তান যখন মামলা করলো, কোর্ট কিন্তু তখন মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিলেন, সরকারের পক্ষ থেকে যে আদেশ জারি করা হলো, সেটাকে কিন্তু স্থগিত করলেন, বাতিল করলেন। তার অর্থ পূর্বের কোটার যেই আপনার পদ্ধতি ছিল, রেশিওটা ছিল, সেটা কিন্তু চালু থাকলো। এটা কিন্তু সরকার আন্তরিক বিধায় এই যারা আন্দোলন করতেছিলেন তাদের সেন্টিমেন্টের সাথে সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল অফিস কিন্তু সেটা আপিল করলো। তার মানে এই কোটা আন্দোলনের পক্ষেই কিন্তু প্রকার অন্তরে সরকারের অবস্থান ছিল। যখন আপিল করলো, আপিল কিন্তু নিষ্পত্তি হয়নি, চলমান ছিল কোর্টের আদেশ। একটা ডেট দিয়েছে তারা, পরবর্তী ডেটে শুনানি হবে। তখন কিন্তু রাস্তায় আমার এই কোটা আন্দোলনকারী ভাই বোনরা নেমে আসলো। তারা কিন্তু নিয়মতান্ত্রিক ভাবেই তাদের দাবি দেওয়া তুলছিল এবং তারা কোনো রাজনৈতিক নেতাদের সংস্পর্শে বা তাদের সহানুভূতি চাইছে বলে আমি দেখিনি। কিন্তু দেখলাম কি, একটু পরেই, 2-1 দিন পরেই বিএনপি আগ বাড়াইয়া এসে তাদের এই দাবির প্রতি সমর্থন দিলেন। তার মানে কোর্টে একটা জিনিস যেটা আন্ডার জাজমেন্ট আছে, সেটা সেটেল না হওয়া পর্যন্ত যারা অবুঝ ছাত্র তারা প্রতিবাদ করতে পারে, চ্যালেঞ্জ করতে পারে কোর্টের বক্তব্যকে। কিন্তু একটি রাজনৈতিক দল যারা দেশকে নেতৃত্ব দিয়েছে, দেশে নেতৃত্ব দিতে চাচ্ছে, তারা কি করে এসে তাদের পক্ষে দাঁড়িয়ে ইন্ধন দিল তাদেরকে। তারপরে তাদের ছাত্র সংগঠন, ছাত্র দল সেখানে ইনভলভ হয়ে গেল। ছাত্র শিবিরের ক্যাডাররা তাদের ভিতরে মিছিল করতে নামলো। এটি আমি মন গড়া কথা বলছি না। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে আজকে রিপন ভাই ওখানে বসা আছেন, তিনি পড়েছেন, আমরাও পড়েছি, নেতৃত্ব তারাও তার দলের দিয়েছে, আমরাও দলীয় কর্মী হিসাবে কাজ করেছি সেই বিশ্ববিদ্যালয়ে, যেখানে কোনোদিন ছাত্র শিবির মৌলবাদী শক্তি মিছিল করতে পারে নাই।
রিপন ভাইও সমর্থন করে নাই, সেই জায়গায় দাঁড়িয়ে স্লোগান হচ্ছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, বলেছেন ধিক, সরকার ধিক। পরের অংশটুকু বলছেন না, এরপরে যেটি ডক্টর রিপন এরপরে বলছেন। দেখেন এই বিশ্ববিদ্যালয় 71 সালেও কোন শিক্ষককে ছাত্র মারে নাই, শিক্ষককে লাঞ্ছিত করে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির 2 জন শিক্ষককে কিভাবে পিটানো হয়েছে, কিভাবে তাদের লাঞ্ছিত করা হয়েছে, এরা কারা তারা ধরা পড়ছে, মিডিয়ায় তাদেরকে সাক্ষাৎকার নিতে পারছে, তাদের জিজ্ঞাসা করছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাহিরের ছাত্র, অন্য জায়গার অন্য পরিচয় তারা এখানে। তাহলে বহিরাগত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে এই যে একটা অস্থির পরিবেশ তৈরি করলো, একটি সহিংসতার রূপ দিল, যেখানে ছাত্র দল প্রত্যক্ষভাবে মিছিলে তাদের উপস্থিতি ছিল। এই জন্যই আমি বলছি যে আপনি এই সংকট নিরসন চান না দীর্ঘস্থায়ী চান। সরকার আন্তরিক বলেই আজকে বঙ্গবন্ধু কন্যা সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কার তার বক্তব্যে বলেছেন, আগেও তিনি বলেছেন কোর্টের যেহেতু একটি নির্দিষ্ট ডেট আছে, সেই ডেট পর্যন্ত তারা অপেক্ষা করতে পারেন, এমনকি তারা যদি প্রয়োজন মনে করেন কোর্টে গিয়েও তাদের কথা বলতে পারেন। কেননা এই কোর্টে যারা আজকে বিচারক আছেন তারাও কিন্তু একসময় ছাত্র ছিল, ছাত্রদের মর্মটা তারা বুঝে। আজকে আমি পরিষ্কারভাবে আপনাকে বলি যে এই বাংলাদেশ এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, সেই বাংলাদেশের যাদের রক্তে এই বাংলাদেশ, যাদের ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ, সেই বাংলার শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে আপনি বাংলাদেশে টিকবেন না, টিকতে পারে না, এটি কেউ মেনে নেবে না, আমরা কোনোদিন মেনে নেব না। অসংখ্য ধন্যবাদ, আমি আবার আসবো আপনার কাছে। সেই জন্য আমরা চাই যে এই সংকট, এই দেশ, এই জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইন্ধন দাতাদের বন্ধ করতে হবে, রসদ ছাপতে বন্ধ করতে হবে, আমি আবার আসবো আপনার কাছে শান্তিময় সমাধানের দিকে একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হব। জনাব শফিকুল আলম, আমি তখন আপনার কথা শুনবো। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব শফিকুল আলম, আপনি গণমাধ্যম কর্মী হিসেবে এই বিষয়গুলো খুব কাছ থেকে দেখছেন, আপনার পেশাগত কারণেই দেখতে হচ্ছে আপনাকে। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার বক্তব্য শুনবো, বিশেষ করে যেটি বলছিলেন জনাব ইসাক আলী খান পান্নাও, যে ছাত্রদের হয়তো আরও অপেক্ষা করা যেত কিনা, এবং ডক্টর রিপন যেটি বললেন যে আরও ট্যাক্টফুলি এটি হ্যান্ডেল করা যেত কিনা, তাদের সাথে আলোচনায় বসার বিষয়টি আপনার কাছে শুনবো। প্রথম কথা হচ্ছে যে যেহেতু ক্রাইসিসটা এসছে কিছুটা ওই যে ইয়েদের অ্যাপিলের কারণে এবং হাইকোর্টের যে জাজমেন্টটা ছিল তাতে স্টুডেন্টরা আনহ্যাপি। এটা কিন্তু গত মাসের থেকে স্টুডেন্টরা জানাচ্ছে যে তারা আনহ্যাপি। এটা এমন না যে কালকে ক্রাইসিসটা তৈরি হয়েছে, ক্রাইসিসটা তৈরি হয়েছে গত মাসে। তারা আপনাকে সময় দিয়েছে, আপনি এটাকে দেখেন, ঠিক না? আর একটা জিনিস ওরা কিন্তু বারবার বলছে, অনেকগুলো ইস্যু এর মধ্যে তৈরি হয়েছে। প্রথম ইস্যু যেটা তৈরি হয়েছে, আমি খুব কাছে থেকে এই রিপোর্টগুলো করেছি, এটা ইন্টারন্যাশনালি প্রচুর এই রিপোর্টটা নিচ্ছে। সেটার জন্য ওরা যেই জিনিসটা বলতে চাচ্ছে স্টুডেন্টরা, সেটা হচ্ছে যে এটা তো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারের পার্ট ছিল, এটা যেহেতু কোর্টে গিয়েছে, বাট অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারের মাধ্যমে এটাকে একটা রিফর্মে আনতে, ওরা কিন্তু কোটা অ্যাবলিশন চাচ্ছে না। ওরা বলছে যে 5 to 6% কোটা রাখা যেতে পারে, বাট দ্যাট হ্যাজ টু বি টু দ্য এথনিক মাইনরিটিস এবং ডিসেবল পিপল, ফিজিক্যালি চ্যালেঞ্জ পিপলের। এর বাইরে ওরা কোটার কথা, হ্যাঁ, কারণ সত্যিকার অর্থে কি বাংলাদেশের সোসাইটিতে যেটা এই প্রসঙ্গটা আপনার 2018-তে উঠছে, এখনো অন্যান্য অনেক কোটায় কিন্তু ম্যানিপুলেশনের সুযোগ আছে। প্রথম কথা হচ্ছে যে আপনি যদি মুক্তিযোদ্ধাদের কোটাটা বলেন, সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধার তো আমরা ফেয়ার লিস্টই এখনো পর্যন্ত পাই নাই। আপনি কাকে দিচ্ছি? আমি যে ছেলেটা 5টা ছেলেই পেয়েছে, সে আদৌ মুক্তিযুদ্ধ ছিল? এটাই তো না। এখন দেখা যাচ্ছে যে অনেক মুক্তিযোদ্ধার জন্মই হয়েছে 71-এর পরে, যারা লিস্টেড হয়েছেন। মানে এটা তো একটা ফার্স হয়ে গেছে। আর আমি যখন জানি এটা একটা ফুল প্রুফ সিস্টেম না, এটাকে আমি খুব রিগোরাস চেকিংয়ের মধ্যে নিতে পারতেছি না, সেক্ষেত্রে আমার যেটা হচ্ছিল যে ওদেরকে আমরা মনিটারি বেনিফিট দিই, বাট এই জায়গাগুলো অন্তত ফেয়ারনেস রাখাটা উচিত ছিল। এবং ওরাও কিন্তু চাচ্ছে, কেউ কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে অপমান করছে না, বলছে না যে তাদের কথা, তারা বাংলাদেশের সূর্য সন্তান,
গোল্ডেন জেনারেশন, তারা বাংলাদেশকে এনেছে, এটা বলছে। আর ডিস্ট্রিক্টের কোটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে লোকটা ঢাকায় জন্ম, সেও দেখা যাচ্ছে যে সে বলতেছে যে আমার বাবা তো কুড়িগ্রামে ছিল, আমি কুড়িগ্রামের ছেলে, সে কিন্তু প্রিভিলেজড হচ্ছে ঢাকায় জন্ম। এটা বহুত রেকর্ড আছে। হ্যাঁ, এটা বেশিরভাগ ক্ষেত্রেই সে কুড়িগ্রামের বা দেখা যাচ্ছে যে গাইবান্ধা, মানে যেগুলো একদমই ডিসঅ্যাডভান্টেজ, তাহলে কি যেই ইয়েটা পাওয়ার কথা ওইটা কি পাচ্ছে কি না, সেটা কিন্তু পাচ্ছে না। মেয়েদের কোটা আমার মনে হয় এটা আমাদের রাখা উচিত। মেয়েদের পার্টিসিপেশন ইন গভর্নমেন্ট জব এখনও অনেক কম, কিন্তু যেহেতু মেয়েদের একটা বিষয় হচ্ছে যে মেয়েরা কিন্তু প্রচুর কোটা পাচ্ছে হলো প্রাইমারি স্কুল টিচারে, টিচিংয়ে ওদের অনেক বড় একটা, এটাকে ইভেন এমন পর্যায়ে গেছে যে মেল মানে পুরুষরা বলতেছে যে তারা ডিপ্রাইভ হচ্ছে। তো পুরো প্রসেসটা নিয়ে কিন্তু প্রথম থেকে যেহেতু এটা বারবার এটা টেনশনটা হচ্ছে, খুব অনেস্টলি এটা নিয়ে কাজ করার সুযোগ ছিল। আর এই যে কোটার আলাপটা আমরা করছি, হ্যাঁ। এটাও কি আবার একটু ভ্রান্ত হচ্ছে, মানে বিভ্রান্তি তৈরি হচ্ছে কিনা, সেটি হচ্ছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রেই এই বিতর্কটা, না তৃতীয় না, চতুর্থ শ্রেণীর এইবারে ক্ষেত্রে কিন্তু এই আরেকটা জিনিস, এই জায়গাটায়ও কিন্তু একটা নতুন চেঞ্জ আসছে। আপনি যদি ওদের সাথে কথা বলেন, ওরা কিন্তু কোটার ক্ষেত্রে আগে যেমন ছিল 2018 সালের প্রোটেস্টটা ছিল, ফোকাস ছিল হলো শুধুমাত্র বিসিএস এর জব এবং ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস অফিসার, মানে এই যে সরকারি যে কর্পোরেশনগুলোর যে অফিসার, এবং নির্বাহী আদেশে বাতিলও করা হচ্ছে কিন্তু এই দুইটা শ্রেণীতে। হ্যাঁ, কিন্তু এখন ওরা বলতেছে যে না, জবের যে ক্রাইসিস, এখন দেখা যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে আগে যে একটা এসআই জবের জন্য কোনোদিন কন্টেস্ট করতো না, সে এখন এসআই জবের জন্য দাঁড়াচ্ছে। তো ফলে তার কাছে ওই জায়গায় যে কোটাটা আছে সেই কোটা নিয়েও সে চিন্তিত। তো ফলে যেটা হচ্ছে যে যুগের যে চাহিদা, প্রতি বছর আপনার 15 লক্ষ ছেলে জব মার্কেটে আসছে, তার মধ্যে খুব ফ্র্যাকশন যাচ্ছে মিডল ইস্টে বা সিঙ্গাপুর, সাউথ ইস্ট এশিয়ায়, এবং আর একটা ফ্র্যাকশন যাচ্ছে ধরেন ওয়েস্টার্ন ইউরোপ বা আমেরিকায়। আর বাকি যে মেজরিটি অংশ তারা তো জবের হাহাকারে আছে। তো ফলে যে জিনিসটা ছিল কি, এই জিনিসটা নিয়ে সত্যিকার অর্থে মানে গভর্নমেন্টের, আমার যেটা মনে হয় যে গভর্নমেন্ট খুব ঠান্ডা মাথায় একটা কমিশন করে দিতে পারতেন। ওকে, আমি একটা কমিশন করে দিচ্ছি, এখন সেই আলোচনা হচ্ছে এটা কিন্তু এটা তো অনেক দূরে হয়ে গেছে। ইন দ্য মিন টাইম যেটা হয়েছে যে আপনি দেখছেন যে প্রোটেস্টটা এখন আজকে দেখবেন যে অনেকে, আপনি যদি ফেসবুক দেখেন, পিএম এর স্পিচও তো অনেকে ভালোভাবে নেয় নাই। তারা মনে করছেন যে পিএম শুধু একটা, আমরা কথা বলেছি ওদের সাথে, ওরা বলে যে পিএম শুধুমাত্র একজনের মৃত্যুর কথা বললেন, বাকি যারা মারা গেল। তো ব্যাপারটা হচ্ছে কি, ওরা আর তারপর হচ্ছে যে মানডেতে বা টুসডেতে যেটা হয়েছে, ওরাও মনে করে যে এটা ওদের ডিগনিটি, মানুষ অনেকে নামার ক্ষেত্রে প্রোটেস্টের সাথে আর একটা জিনিস এসছে যে ডিগনিটিটা, আমি হলে থাকবো, আমার ডিসিশনটা, আমার কোনো ডিসিশন নাই, আমার কোনো সে নাই, আমার ডেমোক্রেটিক রাইট নাই। তো এই যে মানে এই যে ছাত্রলীগে না আসলেও তো হতো। হ্যাঁ, সাদ্দামের এত মানে পাওয়ারফুল স্পিচ দেওয়ার দরকার নাই, তো জিনিসটা তো গভর্নমেন্টই তো করতেছে। আর ওবায়দুল কাদেরও যেটা বলছেন সেটাও তো মানে উনি যেটা আজকেরও যে স্পিচ, যে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে, জিনিসটা তো এক ধরনের মানে খুবই প্রভোকেটিভ জিনিস। তো আমার যেটা মনে হচ্ছে যে খুব ঠান্ডা মাথায় এটা একটা ভেরি মাচ এটাকে সলভ করার মতো, খুবই একটা ভালো সলভ করা যায় অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতেই। কোর্টের কাজ করুক, আপনারা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা সলিউশনে যান। এটা একটা লং স্ট্যান্ড, যাতে 20 বছর থাকে, 30 বছর এই রিফর্মটা থাকে। আপনি কালকে মানে এইটুক দিলাম ওটুক দিলাম এটুকুলো দিলে তো হয় না। হ্যাঁ, সাস্টেনেবল। আর এটা সত্যিকার অর্থে আমাদের সবাইকে নিয়ে, মুক্তিযোদ্ধার ছেলেও বাংলাদেশি, নন মুক্তিযোদ্ধার ছেলে, তো তার সবাইকে নিয়েই তো বাংলাদেশ। আপনি কি তাকে অস্বীকার করতে পারবেন? তো এই জায়গায় ফেয়ারনেসের জায়গাটা তৈরি করতে হবে। অসংখ্য ধন্যবাদ। জি, ডক্টর রিপন, যে বিষয়গুলো ছিল, বেশ কিছু বিষয় ইসা আলী খান পান্নাও বলেছেন, আপনি সেই সব বিষয়ে বলবেন। পাশাপাশি এই যে এখন যেভাবে মানে সংকটের সমাধানের কথা বলা হচ্ছে, সেইভাবে কি সংকটের সমাধান করা সম্ভব কিনা, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বা সেই রকম পর্যায়ে আপনার কাছে কি মনে হয়? এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়েও অনেকে বলছেন, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটি এবং 73 অধ্যাদেশে যেসব বিশ্ববিদ্যালয় আছে তাদেরকে ইউজিসির যে ডিক্লারেশন বা তাদের যে নির্দেশনা চিঠি, তার মাধ্যমে বন্ধ করা, সেই সব বিষয়ে আপনি নিজেও পাবলিক ইউনিভার্সিটি ছিলেন, সার্বিক সেই বিষয়ে ধন্যবাদ আপনাকে। আমি আসলে সামনে এগুতে চাই, পেছনের কথা বলা না, অতীত চর্চা করা, এগুলো আমার খুব সাবজেক্ট না। জি, তো আমি
যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি ভেরি মাচ আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মানে ক্লোজারের ব্যাপারে যে কথাটা আপনি বললেন, এটা নিয়ে আমাকে গতকালকে আমার মনে এক প্রশ্ন এসেছে যে আমরা যে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসনের কথা বলি, আমাদের শিক্ষক সমাজ যে স্বায়ত্ত শাসনের কথা বলতেন, তাই না, যে তারা স্বায়ত্ত শাসনটা কিন্তু তারা এটা টোটাল জিনিসটা তারা গভর্ন করবেন, তারা সিদ্ধান্ত তারা নেবেন। আমি খুব অবাক হলাম যে গভর্নমেন্টের অ্যাপয়েন্টেড সাম পিপল, মানে পাবলিক সার্ভিস ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনে, তো গ্রান্টস কমিশনের যারা যান তারা কি শপথ পড়েন নাকি আমার জানা নাই। পাবলিক সার্ভিস কমিশন মানে এটা তো একটা কমিশন, তো সেটা আমার মনে হয় গ্রান্টস শপথ পড়েন। গ্রান্টস কমিশন লোকের শপথ পড়েন মনে হয় না, না যারা সদস্য বোধ হয় তাদের পড়তে না হয় বোধ হয়। হ্যাঁ কি গ্রান্টস কমিশন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন লোকেরা শপথ পড়েন? আচ্ছা আমি জানা নাই, যাই হোক। তো এখন কথা হচ্ছে কি তারা অবশ্য শপথ পড়লেও তো শপথের বাইরে, শপথটা কেন, এই শপথের প্রশ্নটা, শপথটা কেন? যেমন এখন যদি বলি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী যিনি আছেন তিনি কি শপথের মধ্যে আছেন? তিনি তো আউট অফ হয়ে গেছেন অলরেডি। কিভাবে তিনি আউট অফ হয়ে গেছেন এভাবে যখন সাংবাদিক সম্মেলন, চীন ভিজিটের পর তিনি যে মানে সংবাদ সম্মেলনটা করলেন, সেই সংবাদ সম্মেলনের মধ্যে তিনি একটা পর্যায়ে তিনি বললেন যে আমি কোটা ব্যবস্থাটা ব্যাপারে আমি যখন এরা আন্দোলন করছে, মানে ওই ছেলের আন্দোলন করছে এটা ওটা হচ্ছে, তখন এক পর্যায়ে আমি রাগ করে মানে এটা বন্ধ করে দেখ, কিছু কোনো কোটারই দরকার নেই। কোনো পত্রিকার রাগ আসছে, কোনো পত্রিকা বিরক্ত আসছে, ইত্তেফাকের যদি মানে হেডলাইনটা যদি ধরে, হেডলাইন মানে ওই সংবাদটার শিরোনাম, ওখানে আছে বিরক্ত হয়ে তিনি বন্ধ করে দিয়েছেন। যদি বিরক্ত হয়ে যদি প্রধানমন্ত্রী তো শপথের সময় আমি যতদূর জানি, তো আমি তো কখনো এমপি টেমপি ছিলাম, শপথ অনুষ্ঠান দেখিনি, তো আমি যতদূর জানি সেটা হচ্ছে যে আপনার ওই রাগ এবং অনুরাগের বশবর্তী কোনো কাজ করিব না এরকম একটা অঙ্গীকার থাকে। যেমন ধরুন আপনি একজন মানুষ পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দল, যিনি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, যিনি মেজরিটি মেম্বার্সকে যিনি কমান্ড করেন, মানে যার উপর নিয়ন্ত্রণ আছে, এমন কাউকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী করিবেন, তো রাষ্ট্রপতি তাহলে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিলে তো হয় না, তাহলে কি তারপর একটা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে একটা ওথ নিতে হয়। তেমন ওথটা বোধহয় কনস্টিটিউশনাল ম্যাটার মনে হয়, আমি নিশ্চিত নয়, বাট মনে হয় বোধ হয়। আচ্ছা যদি কনস্টিটিউশনাল ম্যাটার হয় তাহলে ওখানে কি কি শব্দ থাকবে সেটারও বোধ হয় নিশ্চয়ই একটা নির্ধারিত থাকে বোধ হয়, তাই না? তো যদি সেটাও যদি থেকে থাকে, তো যখন বিরক্ত সহকারে আমি একটা মানে কাজ করলাম, অর্থাৎ আই ওয়াজ নট ইন এ মুড বাট আই হ্যাড টু পারফর্ম, আই হ্যাড টু এক্সারসাইজ, এটা তো খুব বিপজ্জনক জিনিস। আমি একজন নাগরিক, যে কোনো সময় মানুষ বিরক্ত তো রাগ করে অনেক কথাবার্তা বলে, বাট নট ইন মানে বলে কি মানে নর্মাল মুডে না, মানে জিনিসটা নর্মাল না। তো বিরক্ত হয়ে উনি এটা বন্ধ করে দিলেন। তো তাহলে তো এটা মানে বিরক্তি মানে অনুরাগ বা বিরাগ বা বিরক্ত, ইটস এ সিমিলার ওয়ার্ড, মানে মোটামুটি একটা সিনোনিয়ম বলা যায়। আচ্ছা, তো তাহলে এটা তো প্রধানমন্ত্রী পাবলিক অ্যানাউন্সমেন্ট করেছেন যে তিনি বিরক্ত হয়ে তিনি এটা মানে কোটা ব্যবস্থা মানে কোটাটা তিনি বাতিল করে দিয়েছেন, এটা থাকবে না, এবং অ্যাকর্ডিং এটা পরিপত্র জারি হয়েছে। তাহলে পরিপত্র জারিটাও ঠিক হয়নি, কি জন্য? যে কারণে এটা তো প্রধানমন্ত্রী খুব মানে রাইট মুডে, মানে অর্থাৎ মানে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট মুডে সিদ্ধান্ত নেন নাই, তাই না? তো এখন কথা হচ্ছে কি, যখন আমি এই কারণে কথাটা বললাম যে যেহেতু উনি বিরক্ত হয়ে বাতিল করছেন, এই কথা যদি তিনি কনফেস করেছেন, অ্যানাউন্স করেছেন, ইন দ্যাট কেস আমি যতটুকু বুঝি তাতে আমার কাছে মনে হয় যে মানে অলরেডি তিনি আউট অফ ওথ হয়ে গিয়েছেন, অর্থাৎ তিনি ওনার শপথের গণ্ডির বাইরে গিয়েছেন। এটা একেবারেই লিগাল ইস্যু, এটা আমাদের হাইকোর্ট বিবেচনা করে উচ্চ আদালত বিবেচনা করতে পারে যে অ্যাকচুয়ালি এটা রিমেডিটা কি, ওনাকে আবার নতুন করে শপথ নিতে হবে কি না, এটা বাট ইটস এ $1 মিলিয়ন কোশ্চেন, আই মাস্ট সে ইটস এ $1 মিলিয়ন, কারণ এই ধরনের নজির মানে ইউজুয়ালি হয় না। আচ্ছা গেল এক। এখন কথা হচ্ছে কি যে আপনার এখনো যেটা মনে করি যে সেটা হচ্ছে যে আপনার একটা সিচুয়েশন তৈরি হয়েছে, তাই না? প্রাইম মিনিস্টার একটা মানে কথা বলেছেন, আমি তার 3টি বিষয় কি কিন্তু আমি ইতিবাচক ভাবে দেখেছি। 3টি বিষয়, যেটা উনি বলেছেন যে বিচার বিভাগীয় তদন্ত দেবেন, বিচার বিভাগীয় তদন্ত করবেন, আর একটা জন কি বলেছেন, বিচার বিভাগীয় তদন্ত করবেন আর ক্ষতিপূরণের কথা বলেছেন, আর যেটি বলেছেন যে হাইকোর্টের রায় উনি আশা করছেন যে উচ্চ আদালত উনি আশা করতেই পারেন, আশা মানে বিচার ন্যায় বিচারিত হওয়া উচিত, কিন্তু বিষয়টা তো এই জায়গায় নাও যেতে পারতো। আমি যতদূর শুনেছি যে যখন আমাদের আগত একবার কোটা আন্দোলন হয়েছিল, আগের জেনারেশনরা যখন করলেন, বোধহয় যে মানে নূর অ্যান্ড আদার্সরা যখন কোটা আন্দোলনে ছিলেন, তো মানে নূর বোধহয় একটা ক্লেম করেছে যে এই বিষয়টি নিয়ে তারা কোর্টে গিয়েছিল,
তো কোর্টে যাওয়ার পরিপ্রেক্ষিতে তখন নাকি কোর্ট এটা রিজেক্ট করে দিয়েছিল, বলছে এটা এটা নির্বাহীর বিষয়, তারা এটা অর্থাৎ এক্সিকিউটিভ অর্ডার এটা সেটেল হবে। সেজন্যই বোধহয় আমাদের এখন বর্তমান কোটার ছেলেরা যারা কোটা আন্দোলন করছেন, তারা প্রবাবলি এই কারণেই বোধহয় তারা একটা নির্বাহী সিদ্ধান্ত চাচ্ছিলেন। আদারওয়াইজ তারা নির্বাহী সিদ্ধান্তের ব্যাপারে তাদের এত স্ট্রিক্ট করার কথা না। কিন্তু আমার কথা হচ্ছে, আদালতে তো যে কোনো জিনিস যেতে পারে, আমরা সব যাই না, আমরা গেলেও কেমন সময় জামিন দেয় না, ইট ইজ ডিসক্রিপশন অফ দ্য কোর্ট। আদালত এটাকে একবার আদালত যদি এটাকে নির্বাহী বিভাগের বিষয় বলে যদি এটা রিজেক্ট করে থাকেন এক গ্রুপের, আবার আরেক গ্রুপের পক্ষে আবার এটা এন্টারটেইন করলেন, তো এটা যাই হোক একটা এইসবকে কেন্দ্র করেই তো একটা আপনার ছাত্রদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে, তাই না? তো এই অসন্তোষ এবং এই অসন্তোষের কারণে 6 জনের প্রাণহানি ঘটেছে, তাই না? তারপরে বিশ্ববিদ্যালয় আপনার বন্ধ হয়ে শুধু বিশ্ববিদ্যালয় সকল শিক্ষা ব্যবস্থা, টোটাল শিক্ষা সিস্টেমটাই আপনার কলাপস হয়ে গেছে, তাই না? তখন এইটাকে আমরা কত দ্রুত এটাকে রিভাইভ করতে পারি, কত দ্রুত এটাকে আমরা ঠিক করতে পারি আমাদের ছাত্রদেরকে শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনা যায়। কিন্তু যদি এরপর যদি হুমকি ধামকির ব্যাপার থাকে, দেখা গেল আমি ধরে নিচ্ছি যে ধরেন আপনার 7 তারিখে অ্যাকর্ডিং টু প্রাইম মিনিস্টার্স স্পিচ, ধরে নিচ্ছে যে একটা ইতিবাচক কিছুই হলো এবং ছেলেরা হয়তো সন্তুষ্ট হলো, ধরে নিলাম। আচ্ছা, তো এরপরে ছেলেরা হলে ফিরবে। এখন যদি দেখে নেওয়ার ব্যাপার থাকে, এই দেখা দেখে ব্যাপারটা থাকে, কথাটা খেয়াল করবেন, যেটা ওবায়দুল কাদের সাহেব তো ওয়ার্ডের পর্যায়ে নিয়ে গেছেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে থাকেন নাই, কলেজ লেভেলে থাকেন নাই, স্কুল পর্যায়ে থাকেন নাই। তাহলে দেখা দেখির ব্যাপার থাকলে তো ওই ছেলেরও তো এ কাইন্ড অফ ইনসিকিউরিটি ফিল করবে, তাই না? তখন তারা কি করবে? তারাও তো দেখা দেখি ব্যাপারটা চিন্তা করতে পারে যে না, আমরা তো এর মধ্যে পারসিকিউশনের মধ্যে পড়বো। কথাটা খেয়াল করবেন। তো এই যে সেন্স অফ ইনসিকিউরিটি, সেটা যদি প্রধানমন্ত্রী যেটা বলেছেন ঠিক তার কন্ট্রারি, ঠিক উল্টোভাবে আপনার আমাদের শাসক দলের সাধারণ সম্পাদকের যে ওয়ার্নিং বা মুক্তিযোদ্ধাদের দিয়ে সমাবেশ করা, তাই না, এগুলো আমার মনে হয় না যে পরিস্থিতিটাকে, আমার মনে হয় না যে তাতে করে আরো আপনার শান্ত হবে। এমনকি 7 তারিখে ইতিবাচক রায়ও যদি হয়, তারপরে ছাত্রদের পক্ষে ছেলেরা যদি ধরে নিলাম ছেলেরা সন্তুষ্ট হলো, তো সেক্ষেত্রে যদি আপনার সোসাইটিতে গার্ডিয়ানদের মধ্যে এবং অ্যাজ ওয়েল এজ আপনার এডুকেশন ইনস্টিটিউশনে যদি আপনার সেন্স অফ ইনসিকিউরিটি ওয়ার্ক করে, তাহলে গার্ডিয়ানরা কি তাদের ছেলে মেয়েদেরকে সেখানে পাঠাবে? নিশ্চয়ই পাঠাবে না। তো এই জিনিসটা আমার কাছে মনে হয়নি যে আপনার রুলিং পার্টির জেনারেল সেক্রেটারির এই স্টেটমেন্ট, এই স্পিচ এবং এই অ্যাটিটিউডটাকে আমি মনে করি না যে খুব রেসপন্সিবল স্টেটমেন্ট। অসংখ্য ধন্যবাদ জনাব ইসাক আলী খান পান্না। আমি আপনার কাছে আসবো, একটা বিরতি নিয়ে এসে আমি এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব ইসাক আলী খান পান্না, যে বিষয়টি নিয়ে আমরা আলাপ করছিলাম, সংকট উত্তরণের যে পথ, সেই জায়গায় বলা হচ্ছে যে শাসক দলের পক্ষ থেকে যে ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে, বিভিন্ন ছাত্র সংগঠন বলি আর সাধারণ সম্পাদকের কথা বলি, সেই জায়গায় পাশাপাশি এই যে শিক্ষা প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ করে দেয়া, সেই সব জায়গায় থেকে আপনার কাছে মনে হয় কি এই সংকট সমাধানের ক্ষেত্রে কোন দিকে আগাচ্ছি আমরা? আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমি আপনার প্রশ্নে আসছি, তার আগে একটু সম্মানিত আলোচকের একটা কথায় আমি আসছি। সম্মানিত সাংবাদিক, আমাদের আজকের সম্মানিত আলোচক, তিনি যে কথাটি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তৃতার মধ্যে কিন্তু যে কজন নিহত হয়েছে সকলের কথাই কিন্তু তিনি বলেছেন এবং ওনাদের পরিবারের সুযোগ সুবিধা এবং তাদের পাশে দাঁড়াবার কথাও কিন্তু তিনি উল্লেখ করেছেন। তিনি একজনের পাশে দাঁড়াবেন এরকম কথাটি বললে হয়তো বা কোথাও ওনার শুনতে বা বুঝতে ভুল হতে পারে, একটু আবার ভালো করে এটা খেয়াল করতে হবে। এবং আমার যতদূর মনে পড়ে পরিষ্কার উনি বলেছেন, এটা নিরপেক্ষ বিচার এবং সুষ্ঠু বিচারের জন্য কিন্তু তিনি জুডিশিয়াল তদন্তের কথাও তিনি বলেছেন এবং এজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন, সমবেদনা জানিয়েছেন। অতএব একজনের ব্যাপারে বলছেন কথাটা আমার মনে হয় সঠিক এখানে আলোচনা হচ্ছে না। আমি মুক্তিযুদ্ধের কোঠার ব্যাপারে যে কথাটি আসছে, মুক্তিযুদ্ধের লিস্ট নিয়ে যে কথাটি তুলে আসছে, সেটি আপনি স্বাধীনতার পর থেকেই
যে সরকাররা আসছেন সেটি বঙ্গবন্ধুর পরে যদি আপনি মনে করেন যে জিয়াউর রহমান মোস্তাকের সরকার, তারপরে এরশাদের সরকার, সত্তার সাহেবের সরকার, বেগম জিয়ার সরকার, আওয়ামী লীগ সরকার, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার, সব আমলেই কিন্তু কম বেশি মুক্তিযোদ্ধাদের লিস্ট গঠন, পুনর্গঠন বা আপনার সংযোজন, বিয়োজন, পরিবর্তন কম বেশি হয়ে আসছে। কিন্তু একটি কাজ চলমান, সেই জন্য কিন্তু আপনি কোঠা যে বাতিল করবেন বা কোঠার প্রয়োজন নাই এটা ভাবার কোনো কারণ না। মাথা ধরছে, মাথা কেটে ফেলবেন, সমস্যা হয়েছে সেটা চিকিৎসা করবেন, কিন্তু কেটে ফেললে ম্লান করে দিলে সেটা তো সমাধান না। সেই ক্ষেত্রে রিপন ভাই যে একটি কথা বলেছেন, পাশাপাশি উনি যেটা বলেছেন নারী কোঠা, যথার্থ বলেছেন। দেখেন, কোঠা যখন ছিল না, পরিপত্র জারি হওয়ার পরে যখন কয়েকটি বিসিএস হয়েছে, একটা বিসিএস এ আপনার 4 জন নারী মাত্র পেয়েছে পুলিশের, তাদের চাকরি তারা হয়েছে, কোয়ালিফাইড হয়েছে। 2 জন হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই এবং অনেকগুলো জেলাতে কোনো কোঠাতেই তারা আসে নাই। অতএব এইগুলো বিবেচনায় রেখেই একটি সুষ্ঠু যৌক্তিক সমাধান আমরা চাচ্ছি। আর মাননীয় প্রধানমন্ত্রী বা সরকার, আমার যতদূর জানা বোঝা, যে তিনি অপেক্ষা করছিলেন বা সরকার অপেক্ষা করছিল যে কোর্টের যেহেতু একটি আদেশ আছে, সেই আদেশটা পর্যন্ত অপেক্ষা করি। সেইখানে যারা ইন্ধন দিয়েছে বা অন্যান্য রাজনৈতিক সংগঠন যারা সমর্থন দিয়েছে, তাদের এই ছাত্রীদেরকে বোঝানো দরকার ছিল, যদি তাদের বুঝ তারা নিয়ে থাকে, যে তোমরা এই পর্যন্ত অপেক্ষা করো, অপেক্ষা করে তোমরা বলো। এবং মামলায় তারা কিন্তু শরিক হয়ে, এখানে কিন্তু পার্টি হয়ে তারা কিন্তু তাদের বক্তব্য প্লেস করতে পারতেন। এই জায়গাটায় আমাদের কোর্টকে অনার করা উচিত ছিল। কারণ কি, এই কোর্ট বাংলাদেশে যখন আইনের শাসন রহিত হয়ে গেছিল, যখন জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর বিচার করা যাবে না, পার্লামেন্টে আইন করে, ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট পাস করে এই বিচারের কার্য যখন বন্ধ রেখেছিল, এই কোর্টই কিন্তু আবার এই বাংলাদেশে সকল হত্যার বিচার হবে, এই কোর্ট আদেশ দিয়েছিল। এবং বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ যারা 3রা নভেম্বর এবং 15ই আগস্টে নিহত আদালতের প্রতি আমাদের মনে হয় একটু সম্মান দেখানো উচিত। সেটি সবারই থাকা লাগবে। যে আপনি একটু পয়েন্ট অবশ্যই আপনি বলবেন, একটু আপনার সাথে খালি যুক্ত করি যে বিষয়টি আপনি বারবারই যেটি বলছেন, যে যেই পক্ষ ইন্ধনের কথা বলছেন বা যারা সুযোগ নিচ্ছে, যারা ঘোলা পানিতে মাছ শিকার করবার চেষ্টা করছে, আপনারাও সেটি প্রথম থেকেই বুঝতে পারছিলেন। কিন্তু এই ছাত্রদের পাশে আপনাদের দাঁড়ানো কিংবা সেই সিচুয়েশনকে প্রোটেক্ট করা বা সেই সুযোগ যাতে কেউ না নিতে পারে, সেই জায়গায় কি আপনারা সেই ভূমিকাটা নিতে পেরেছিলেন কিনা? কিংবা যদি বলি যে আপনাদের পক্ষ থেকে যখন ছাত্রলীগকেই জবাব দেয়া বা তারাই যথেষ্ট, এই বিষয়গুলো তখন কি পরিস্থিতি আরো গোলমেলে হয়ে যায় কিনা, কিংবা আজকের পরিস্থিতি সেই জন্য কি দায় আছে কিনা? না জনাব মজলিস সাহেব, এখানে মনে হয় একটু ভুল বোঝাবুঝি হচ্ছে। জি প্লিজ। আমরা কিন্তু শুরু থেকেই বলে আসছি কোর্টকে আমরা সম্মান করি, অর্থাৎ ছাত্রলীগ বলেন, সরকার বলেন এবং আওয়ামী লীগ উভয়ই কিন্তু একই কথা বলছিল যে কোর্টকে আমরা সম্মান করি। কোর্টে যেহেতু গিয়েছেন, কোর্টের আদেশটা পর্যন্ত অপেক্ষা করেন। আমরা কিন্তু কোটা সংস্কারে যারা আছে তারা আমরা কখনোই বলিনি তাদের দাবি অযৌক্তিক। এবং বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি তারা লিখিত এবং বক্তৃতা দুটোই তারা বলেছেন যে এই দাবি যৌক্তিক, কিন্তু এই দাবির পাশাপাশি অন্যান্য যে উপকরণগুলো জড়ো হচ্ছে এগুলো যৌক্তিক না। আর এই যে দেখে নেওয়ার কথাটা যে বলছেন, কখন এই শব্দটা আসছে আপনি যদি এইটা একটু, আপনি যদি মিডিয়া আছেন বোঝেন, অন রেকর্ড আপনার কাছে আছে, যেদিন স্লোগান উঠলো যে আমি রাজাকার রাজাকার দাবি করলো, সেই দিন বললো প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্ত চিন্তা মুক্ত বুদ্ধির যেখানে বিচারণ হয়, সেইখানে রাজাকার দাবি করতে পারি এই মাটিতে, সেটি বোঝাপড়ার বিষয় আছে। আর এই যে যেটা সূত্রপাত হয়েছিল, আমি বিনীতভাবে আপনাকে একটু বলবো এবং আলোচকরা সহ যারা শুনছেন দেখছেন, মাননীয় প্রধানমন্ত্রী সেদিন কি বলেছিলেন? তিনি বলেছিলেন কোটা আছে এবং কোটার সুবিধা মুক্তিযোদ্ধারা পাবে না। এই সুবিধাটা কারা পাবে? মুক্তিযোদ্ধাদের নাতি বা মুক্তিযোদ্ধাদের সন্তান তারা যদি না পায়, তাহলে কি এটা রাজাকাররা পাবে? উনি কিন্তু একটি প্রশ্ন তুলেছিলেন। উনি কিন্তু এই ছাত্র ছাত্রীদের অথবা অন্য কাউকে উনি কিন্তু ঢালাওভাবে রাজাকার বলে নাই। অতএব যারা ভোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে, কোমলমতি এই ভাই বোনদেরকে উস্কিয়ে দিয়ে বুঝিয়ে তাদেরকে এই তাদের আন্দোলন চিন্তাই করছে। আজকে দেখেন, কোর্টকে চ্যালেঞ্জ করেন বা প্রশাসনকে চ্যালেঞ্জ করেন, আইন শৃঙ্খলা বাহিনীর
নিষেধাজ্ঞাকে উপেক্ষা করা, এটা নেহায় যারা বিগত দিনে আন্দোলন সংগঠিত করতে পারে নাই, মানুষের মন জয় করতে পারে নাই, সাধারণ ছাত্রছাত্রীদেরকে ইনভলভ করতে পারে নাই সরকার বিরোধী আন্দোলনে, ঠিক তারা চাইছে যে এমন একটি পরিস্থিতি তৈরি করি যেখানে আমাদের অংশগ্রহণ করা যাবে, সরকারকে বেকায়দায় ফেলানো যাবে, এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে অস্থির করা যাবে। এই চিন্তায় যারা ছিল তারা এখানে, আমি এখন বিনীত অনুরোধ করব আপনার মাধ্যমে, মিডিয়ার আজকের আলোচনার মাধ্যমে, বাংলাদেশে এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করছেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এই বাংলাদেশের শান্তি বিরাজ করতে চাচ্ছেন। তিনি আজকে পরিষ্কার ভাবে তার বক্তব্যে সবকিছু সমাধানের লক্ষ্যে সকলকে আহ্বান জানিয়েছেন। অতএব এই রাজনীতিবিদ, শিক্ষাবিদ যারাই থাকেন না কেন, তাদেরকে বুঝিয়ে এই জায়গায় আনা দরকার, শান্ত হওয়া দরকার, দেশকে এবং এই জাতিকে আগামী দিকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য সেই জায়গায় আপনাদের চিন্তা ভাবনা করা উচিত। তার কারণ, যদি আপনি মনে করেন পাড়া মহল্লার কথা কখন বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় নেতা ওবায়দুল কাদের, কখন বলেছেন মুক্তিযোদ্ধাদের উপরে, এদেশের স্বাধীনতা অস্তিত্বের উপরে যখন আঘাত আসে, প্রকাশ্যে কোনো মানুষ রাজাকার দাবি করে বলে বাংলায় কোথাও কোনোদিন শুনি নাই। আজকে কিন্তু সেই বাংলাদেশে আমি রাজাকার, আমি রাজাকার, এই একটা বাচ্চা ছেলে যিনি নিজে বোঝেন না, তিনি দৌড়ে আসেন। স্কুলের ছেলেটি যেটা নিপুণ বলেছেন যে প্রাইভেট ইউনিভার্সিটি আসে যারা রাজনীতি করে না, স্কুলের ছেলে মেয়েরা আসে যারা রাজনীতি করে না, তারা বড়রা ডাকলে চলে যায়, যেটা রিপন ভাই বলছে হাফ প্যান্ট পরার কালীন অবস্থায় চলে গেছি। আজকে সেই হাফ প্যান্ট পরা অবস্থায় যারা আছে তাদেরকে ডেকে এনে রাজাকার রাজাকার বলানো উচিত হবে না। এই জায়গায় বিরত থাকবেন, আর বিরত যদি না থাকেন, এই জায়গায় যারা ইন্ধন দিচ্ছে তাদেরকে মোকাবেলা করার জন্য পাড়া মহল্লা প্রয়োজন বোধে এই স্বাধীনতার পরাজিত শক্তিদেরকে আবার মোকাবেলা করার জন্য দুর্গ গড়ে তোলা হলেও সেই দুর্গ গড়ে তুলবে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি, নট অনলি আওয়ামী লীগ, এটি মাথায় রাখতে হবে। অতএব সেই দিকে না গিয়ে শান্তিময় সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে এই কোমলমতি ভাই বোনদের শিক্ষার পরিবেশ, অসংখ্য ধন্যবাদ। যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষককে ছাত্র মারে, সেই শিক্ষকের মর্যাদা কোথায় থাকে? ওই ছাত্র কি কোটার আন্দোলনে আসছে, না ওই ছাত্র শিক্ষককে অপমান করে আরেকটি অধ্যায় সৃষ্টি করতে চাচ্ছে এই বাংলাদেশে? সেটি আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি বুঝতে পারেন তাহলে আমরা সমাধানের পথ এগোতে পারবো। জি অবশ্যই। আরেকটি কথা আপনাকে বলি, শুধু আমি মুখে বলি না, বিএনপির অফিস কিন্তু 2-1 দিন আগে আইন শৃঙ্খলা বাহিনী এখানে রেড করেছে। জি জি, আমরা এই বিষয়টি আলাপ করেছি। জি, অসংখ্য ধন্যবাদ। শেষ করতে হবে আমাদের। বলতে দেন না, এটি আমি উল্লেখ করেছি অলরেডি। থামাই দিলে লাভ নাই, শোনা উচিত এর পিছনে কি আছে। না না, আমি অলরেডি এটি বলেছি। জানবে কি করে। জি জি, আপনাকে ধন্যবাদ। যে আমি অলরেডি এই প্রসঙ্গটি তুলেছি, ডক্টর রিপন একদম অনুষ্ঠানের শুরুতেই আমি সেটি তুলেছি। যে জনাব শফিকুল আলম, আমি শেষ করব। প্রথম কথা হচ্ছে পান্না ভাইয়ের প্রথম যেটা, যে একজনের মৃত্যু, এটা আমরা কোটা প্রোটেস্টারদের সাথে কথা বলছিলাম, তারা বললো যে প্রাইম মিনিস্টার চিটাগং এর এক মৃত্যুর কথা বলেছেন, অন্যান্য মৃত্যুর প্রসঙ্গে উনি আনেন নাই। ওরা এটা বলছে না যে আরো লোক মারা যায় না, ওরা বলছে যে শুধুমাত্র চিটাগং এর যে মারা গেছে তার প্রসঙ্গটাই উনি তুলেছেন সেই আলোকে। এবং আমার কথা না, এটা আমরা কোটা প্রোটেস্টারের সাথে কথা বলেছি, এটা পান্না ভাই হয়তো শুনতে ভুল শুনেছেন। বাট আমার কথা হচ্ছে যে এই জিনিসটা, যেমন ধরেন পুরো বাংলাদেশের প্রচুর ফরেন ইনভেস্টমেন্ট দরকার, বাংলাদেশের ইকোনমির অবস্থা অতটা ভালো না। আপনি দেখলেন তো এক্সপোর্ট $14 বিলিয়ন যেটা ওভার ইনফ্লেক্টেড ছিল, এটা এখন কমে, ফলে আমাদের একটা সোবারিং ইম্প্যাক্ট আমরা দেখছি। তো সেই জায়গা থেকে আমাদের যে আমরা যদি আর একটু এগোতে চাই, তাহলে উই নিড পলিটিক্যাল স্ট্যাবিলিটি। বাট এই ধরনের যে প্রোটেস্ট, এইটা ক্ষুদ্র একটা প্রোটেস্ট ছিল, এটাকে অনেকের ইগোর শিকারে হয়ে এটা একটা বড় একটা কিছু হয়েছে। আমার যেটা মনে হয় যে কিছু কিছু জিনিস না করলেও হতো, এসে ডেকে এদেরকে নিয়ে বসে একটা আমরা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম চাই, একটা ভালো একটা বড় বড় তো সিনিয়র সেক্রেটারি ছিলেন, রিটায়ার্ড সেক্রেটারি ছিলেন, তারা তো এগুলো জানেন লুপহোলগুলো কোথায় আছে, কোন জায়গাগুলো প্লাগ ইন করতে হবে, সেগুলোকে নিয়ে সিরিয়াসলি একটা রিফর্ম করলে এভরিওয়ান উড হ্যাভ বিন হ্যাপি। খুব ইজি একটা সলিউশন ছিল। জি ডক্টর রিপন, আমরা মানে একটা বিষয় আপনি যখন প্রথমে শুরু করলেন তখন আমি বলেছিলাম যে গভর্নমেন্টের এন্টার অ্যাক্ট হচ্ছে একটা নাটক। তো তারপর যখন পান্না আবার যখন এই প্রশ্নটাই তুললেন, আবারও বলতে চাই মানে সরকার উদ্দেশ্যে, এগুলো করে আসলে সংকট থেকে তারা বেরোতে পারবে না।
বিএনপি অফিসে নাটক সৃষ্টি করে, বিএনপি অফিসে কি বলে কথিত বোমা বের করে, হ্যাঁ, এই সমস্ত লাঠিসোঁটা। হ্যাঁ, লাঠিসোঁটা দেখিয়ে ঠেকিয়ে এগুলো করে আসলে জনগণকে মিসলিডও করে, জনগণ বিশ্বাস করে না। একটা গভর্নমেন্টের যখন ক্রেডিবিলিটি থাকে না, সোজা কথা, একটা গভর্নমেন্ট যখন একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়ে জনগণ যাকে বিশ্বাস করে না, এমন একটা গভর্নমেন্টের তরফ থেকে যে বা যারা যে প্রতিষ্ঠানে যাই বলুক না কেন, নোবডি ইজ গোয়িং টু বিলিভ ইট অ্যাট ফার্স্ট। দ্বিতীয়ত হচ্ছে যে এগুলো করে কিন্তু আসলে জনগণের যে ক্ষোভ, যেটা ছাত্রদের যে ক্ষোভ, যেটা সেটা কিন্তু প্রশমিত করা যাবে না। আমি শুধুমাত্র, যেহেতু আমরা স্ট্রেট বলতে চাই যে আমরা শান্তি চাই, গণতন্ত্র চাই এবং গণতান্ত্রিক পন্থার মধ্যে সব কিছু নিরসনকে স্পিডে যেহেতু বিশ্বাস করি, সেজন্যই কিন্তু এই কথা সরকারকে বারবার শুধুমাত্র পরামর্শই দিয়ে যাচ্ছি। আজকে শুধুমাত্র পরামর্শই দিয়ে গেলাম যে সমস্ত পরিস্থিতিটা বুঝতে পেরেছেন। আমি তো বিরোধী দল, সরকারে দেখেন তাদের কাছে অনেক ইনফরমেশন আছে, তারা টের পাচ্ছেন, সরকারের লোকজন যারা তারা টের পাচ্ছেন। আজ পর্যন্ত তাপটা বুঝতে পারছেন। এবং সেটা শুধু সরকারের লোকরা, সরকারপন্থী পলিটিশিয়ানরা, তাদের রাজনৈতিক কর্মীরা শুধু বুঝতে পারছেন না। এই তাপটা একটা যখন তাপ হয়, সে তাপটা কিন্তু অন্য জায়গায় সেটা ইম্প্যাক্ট আছে। এই ইম্প্যাক্ট প্রশাসনে যাবে, এই ইম্প্যাক্ট অন্য জায়গায় যাবে, শিক্ষা প্রতিষ্ঠানের এই বিষয়টা সবাই তো বুঝতে পারছে যে বেসিক্যালি গভর্নমেন্ট কতটা হেল্পলেস হয়ে গেলে, একটা গভর্নমেন্ট কতটা বিচ্ছিন্ন হয়ে গেলে তাদের এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে, তাদের যে 16 বছরের যে শাসন, এই 16 বছরের শাসনের মধ্যে শুধুমাত্র একটা কোটার কারণে তো এন্টায়ার স্টুডেন্টস কমিউনিটি, ওই যে স্কুলের ছেলে মেয়েরা সহ সবাই তো বেরিয়ে যাওয়ার কথা না, স্ট্রেট। কারণ সবাই এরা তো মানে কেন হচ্ছে, তার মানে আপনারা ইন্ধন দিচ্ছেন। মানুষের ক্ষোভ আছে, যে এটা বুঝতে হবে আপনাকে, সেইটা প্রশমন করার চেষ্টা করতে হবে। ধন্যবাদ। এটা চেষ্টা না করে যদি বারবার যদি বিএনপি করেছে মানে ইন্ধনের উৎস খুঁজছেন, এইগুলো খুঁজলে আসলে আখেরে যেটা হবে, আমার মনে হয় না তারা যেটা যেই ঝামেলাটার মধ্যে পড়েছে, ঝামেলা থেকে তারা বেরোতে পারবেন বলে আমার ধন্যবাদ। সেই জন্য আমাদেরকে আগামীর দিকে তাকিয়ে থাকতেই হবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।